ঠাস করে সপাটে একটা থাপ্পড় খেয়ে শ্রাবণী নিজেকে সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন গিজগিজ করছে। সবার সামনে মায়ের কাছে এমন তিরস্কার পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। আর পাড়ের প্রতিবেশী আর গ্রামের মানুষ দিয়ে গোটা বাড়ি ভর্তি হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে। মেয়েটাকে এভাবে মার খেয়ে পড়ে থাকতে দেখেও কারোর মনে একটু দয়ামায়া কাজ করলো না মেয়েটার প্রতি। প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। প্রত্যেকটা দৃশ্য ভীষণ আগ্রহের সাথে গলধকরণ করে চলেছে তারা। পাশে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকা যুবকটা তাকে তুলতে গেলে শ্রাবণী হাত উঁচু করে মানা করে দিল। হঠাৎ শ্রাবণী তার জিভে নোনতা তরলের স্বাদ পেল। বুঝতে পারল দাঁতের সাথে লেগে মুখের ভেতর কেটে গেছে। থাপ্পড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেটে গিয়েও মুখের ভেতর দাঁত জিহ্বা সব ভরে উঠল রক্তে। মুখ ভর্তি রক্ত মাখা থুতু ফেলল মাটিতে। তারপর রক্তলাল অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, মা, বিশ্বাস করো আমি এমন কোনো কাজ করিনি যাতে আমার পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে। আমার মৃত বাবার মাথা হেট হয়, আমার জেঠুর মান সম্মানে দাগ পড়ে যায়। বিশ্বাস করো মা। শ্রাবণের কথা শেষ হওয়ার আগে শশী খপ করে শ্রাবণের চুলের মুঠি ধরে উঠে দাঁড় করালো। তারপর আবার আরেকটা চর মারতে নিলেই পাশ থেকে অলোক যে তাড়াতাড়ি ঠেকালেন শশীকে। শশীর শক্ত হাতের মুঠো থেকে শ্রাবণের চুলের গোছাটা ছাড়াতে ছাড়াতে বললেন, শশী, কি করছো কি তুমি এটা? শ্রাবণী এখন আর ছোট বাচ্চাটি নেই, ও এখন বড় হয়েছে, সাবালিকা হয়েছে। এভাবে তুমি জনসম্মুখে ওর গায়ে হাত তুলতে পারো না। পারি, 100 বার পারি, কারণ আমি ওকে পেটে ধরেছি। 10 মাস ওকে পেটে ধরে ওকে জন্ম দিয়েছি, লালন পালন করে ওকে এত বড় করেছি। অলোক, তুমি আমার সামনে থেকে সরো। আজ ওকে আমি শিক্ষা না দিয়ে যাচ্ছি না। সাহস কিভাবে হলো পরপুরুষের সাথে রাত কাটিয়ে আবার বাড়িতে ফিরে এসে সকলের সামনে দাঁড়াতে? কাঁদতে কাঁদতে শ্রাবণী জেঠুর কাছে ছুটে এসে দুপা জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। তুমি আমায় বিশ্বাস করো জেঠু, আমি এরকম একটা নোংরা কাজ সত্যি করিনি। এখানে বিরাট একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ও তাই? তাহলে নিশ্চয়ই এই চিঠিতে যা কিছু লেখা আছে সবই মিথ্যা বনট কথা। পৌশালীর হাতের চিঠিটা দেখে ভ্রুজোড়া কুচকে গেল শ্রাবণীর। এ মেয়েটা সবসময় তার সাথে শত্রুভাবাপন্ন মনোভাব নিয়ে থাকে। মিথ্যে বলে বহুবার ফাঁসিয়ে মার খাইয়েছে জেঠিমার কাছে। না জানি কি লেখা আছে কাগজটায়, ভেবেই ভয়ে বুক কেঁপে উঠল তার। চিঠিটা খুলে বাড়ি ভর্তি লোকের সামনে জোরে জোরে পড়তে লাগলো পৌশালী, যাতে করে সবার কানে তার কণ্ঠস্বর পৌঁছায়। জেঠু মা, আমি অভিকে ভালোবাসি, তাই আজ তার হাত ধরে আমি পাড়ি জমালাম নিজের গন্তব্যে। আমাকে কেউ খোঁজ করার চেষ্টা করো না, আর পুলিশে জানানোর কোনো প্রয়োজনও নেই, কারণ আমি সাবালিকা। তোমরা ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। কণ্ঠে জোর দিয়ে প্রতিবাদ করে বলে উঠল শ্রাবণী, জেঠু বিশ্বাস করো আমি এমনটা করিনি। এই লেখা মিথ্যে, এই চিঠি মিথ্যে। আমি তো আরো কিছু বলতে যাবে, ঠিক সেই সময় শ্রাবণের জেঠিমা পৃথা দেবী চিৎকার দিয়ে বলে উঠল, একদম নাটক করবি না হতচ্ছাড়ি মেয়ে। অভির সাথে যে তোর আগের দিনের লটর পটর, তাকে আমাদের কারোর জানা নেই ভেবেছিস? আমি কেন, সারা গ্রামের মানুষ জানে তোর কেচ্চা কাহিনী। পৃথা, চুপ করবে? তোমার মুখে কি কিছুই আটকায় না? না, আটকায় না। শুধুমাত্র তোমার কারণে এই আপদ এতদিন আমার ঘাড়ে তুলে রেখেছিলাম। ভাই ভাই করে তার মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলে তুমি, যার কারণে আমার মেয়েদেরকে আমি ঠিকঠাক মতো আদর যত্নও করতে পারিনি। আর আজ দেখো, আমার বড় মেয়েটা বিয়ে করে পরের বাড়িতে চলে গেছে। কোথায় আমি তোর জন্য দুঃখ পেয়ে কাতর হব, শোক পালন করব, তা না। আমি তোমার মরা ভাইয়ের আদরের রাজকন্যার কিচ্ছে শুনতে বসেছি। আর না, তার মা এখনো জীবিত, নতুন বিয়ে করে স্বামী নিয়ে সংসার পেতেছে। এখন তার মেয়ের দায়িত্ব আমি আর নিতে পারবো না। শ্রাবণীর মায়ের গলা শুকিয়ে উঠল। মেয়েকে নতুন সংসারে তুলতে হবে শুনে। আজ তার দ্বিতীয় বিয়ের 3 বছর চলছে। একটা 1.5 বছরের ছেলেও আছে। স্বামী, স্ত্রী আর ছেলে অর্ঘ্যকে নিয়ে সোনার সংসার। সেখানে পুরনো জিনিস তোলা মানে সুখের সংসারে আগুন ধরানো। না না, বহু কষ্টের পর সে আরো একবার সুখের মুখ দেখেছে। কিছুতেই তা সে হারাতে চায় না। তাই সাথে সাথে বলে উঠল, দাদা, আমায় ক্ষমা করবেন। যে মেয়ে একবার পর পুরুষের সাথে রাত কাটিয়ে আসতে পারে, সেই মেয়েকে আর যাই হোক ঘরে তোলা চায় না।
আজ মনে হচ্ছে তোর জন্মের পরপরই যদি গলা টিপে মেরে ফেলতে পারতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। এই বাড়িতে পা রাখার আগে তোর মরণ হলো না কেন? এসব তুমি কি বলছো শশী? ভুলে যেও না, ও তোমার সন্তান। মা হয়ে এসব কথা তোমার মুখে মানায় না। তো কি করব আমি? আর যাই হোক, ওকে আমি আমার কাছে নিয়ে যেতে পারবো না। এইটুকুন একটা মেয়ে কোথায় যাবে? কেন? ও নাঙ্গের কাছে থাকবে, যার হাত ধরে বাড়ি ছেড়েছিল। বলে পাশে দাঁড়িয়ে থাকা বিধ্বস্ত অভির দিকে তাকালো শশী। ছেলেটাকে কিছুক্ষণ আগে সে পাগলের মতো চড়থাপ্পড় মেরেছে, এমনকি রাগ মেটাতে পায়ের চটি খুলে পিটিয়েছে। এদিকে শ্রাবণী মায়ের মুখ নিঃসৃত গরল সম বিষ বাক্য শুনে স্তম্ভিত হয়ে গেল। এই সে মা যে কিনা বাবা বেঁচে থাকতে না জানি কত আদর করত, একটু ফুলের টোকাও তার গায়ে লাগতে দিত না। সে আদরে মেয়েটাকে একা ফেলে মা তার নিজের সুখ শান্তির জন্য আরো একটা বিয়ে করে নতুন স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। একটাবারও নিজের মেয়ের কথা ভাবনাতে আনলো না। আর আজ এতগুলো বছর পরে এসে কোনো কিছু না জেনে একটা বাজে ঘটনার রেশ ধরে তাকে এতগুলো বাজে কথা শোনাতে পারলো। লোকে বলে মা মরলে বাপ হয় তালই, কিন্তু বাবা মরলে মাও যে পর হয়ে যায়। তার মাই হলো তার প্রকৃষ্ট উদাহরণ। এরই মধ্যে হন্তদন্ত হয়ে সেখানে প্রবেশ করলেন দুলাল বোস, স্ত্রী মনোরমা আর মেয়ে অন্তরাকে নিয়ে। ভিড় ঠেলে কোনো রকমে দুলাল বাবু পৌঁছলেন ছেলের কাছে। মনোরমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ভিড়ের মাঝে অভি আর শ্রাবণীকে দেখে। কিছুক্ষণ আগে গ্রামের লোকমুখে অভির খবর শুনে স্বামীকে ফোন করেন, তারপর দুলাল বাবুকে নিয়ে এখানে ছুটে এসেছেন। মনে মনে আসার সময় ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যাতে সব ভুয়া খবর হয়, কিন্তু না, মনে হচ্ছে যা যা শুনেছিলেন সবটুকুই সত্যি। অন্তরা দাদাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে উঠল। দুলাল বাবু ছেলের কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে বাবা? দুলাল বাবুর কথায় রীতিমতো ফুঁসে উঠলেন শশী, চিৎকার করে বলে উঠল, সমস্ত ঘটনা ঘটে যাবার পর এসেছেন দেখছি। দুলাল বাবু বাড়ি ভর্তি লোকের সামনে কি বলবেন বুঝে উঠতে পারছেন না। ছেলেটার প্রতি তার অগাধ বিশ্বাস, সে আর যাই করুক কোনো প্রকার অন্যায় কাজ যে করবে না তাতে তার পূর্ণ আস্থা আছে। পুনরায় ছেলের নতজানু হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে বললেন, বাবা, তোমাদের নিয়ে যা যা বলছেন এনারা তা কি সত্যি? অভি বাবার প্রশ্ন শুনে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। উত্তরটা তার মাথায় এলেও মুখে উচ্চারণ করতে পারল না, কারণ এখন সঠিক সময় নয় উত্তর দেবার। বিষয়টা জানাজানি হলে দুটো মেয়ের জীবন নষ্ট হবে, তাই এই মুহূর্তে মৌনব্রত হলো সঠিক সিদ্ধান্ত। অভিকে চুপ করে থাকতে দেখে শশী আবার বলে উঠল, কিভাবে স্বীকার করবে? আমার মেয়েটা জীবন নষ্ট করে তার গায়ে কলঙ্ক লেপে দিয়ে এখন চুপচাপ দাঁড়িয়ে আছে। মা, অভিদা কিছুই করেনি, সে নির্দোষ। আমাকে একটু বলতে দাও, আমি তোমাদের সব বুঝিয়ে বলছি। শশী শ্রাবণীর কথায় গুরুত্ব দিল না। চেয়ারে বসা ভবেশ বাবুর কাছে গিয়ে হাত জোর করে বলল, দাদা, আমি চাই এই মুহূর্তে এই ছেলের শ্রাবণীর সারা জীবনের দায়িত্ব নিক। কারণ যে ঘটনাই ঘটে থাকুক না কেন, এই দুজন সারা রাত একসাথে বাইরের রাত কাটিয়ে ফিরেছে। এমন কলঙ্কিত মেয়েকে আমি বা আমরা কেউই ঘরে রাখতে চাই না। আপনি এক্ষুনি এদের বিয়ের ব্যবস্থা করুন। গ্রামের কিছু মুরব্বিটায় ভদ্রলোক ভিড় ঠেলে এগিয়ে এসে বললেন, একদম সঠিক সিদ্ধান্ত। এদের বিয়ে দিয়ে দেওয়া উচিত, যাতে করে এ ধরনের ঘটনা গ্রামে আর না ঘটে। দুলাল বাবু চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তিনি কিছু বলতে যাবেন, ঠিক তখনই ভবেশ বাবু বলে উঠলেন, দেখো দুলাল, আমি মানুষ হিসেবে তোমাকে খুবই সম্মান করি, পাশাপাশি তোমাকে স্নেহও করি অনেক, কিন্তু আজ যা ঘটেছে তাতে মনে হচ্ছে শশী বৌমা আর বাকি সবার সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। এতে করে আমাদের মেয়ের সম্মান যেমন বাঁচবে, ঠিক তেমনি তোমার ছেলের নামে আমরা যে পুলিশ কেস করার সিদ্ধান্ত নিচ্ছিলাম তাও বরখাস্ত করব। এ বিষয়ে তোমার মতামত কি বলো? হাজার হোক, আমি চাই না তোমার একমাত্র ছেলের জীবনটা নষ্ট হয়ে যাক। আপনি বিয়ের ব্যবস্থা করুন, আমার বা আমার ফ্যামিলির কারো কোনো রকম আপত্তি নেই। হাফ ছেড়ে বাঁচল শশী। পাশের থেকে অলোক রাগী চেহারায় শশীর দিকে তাকিয়ে বললেন, এই কাজটা না করলেও পারতে তুমি। হাজার হোক, মা হিসেবে তোমার মেয়ের প্রতি বিশ্বাস রাখা উচিত ছিল।
যে আচরণ করলে আজ মেয়েটার সাথে, তাতে একবারও মনে হয়নি তুমি ওর বায়োলজিক্যাল মাদার। যাই হোক, বাদ দাও। তবে আমার মনে হচ্ছে একদিন তুমি নিজের সিদ্ধান্তে কাঁদবে। অতঃপর সেই ক্ষণে বামন ডেকে সারা গ্রামের মানুষকে সাক্ষী রেখে বিয়ে হয়ে গেল অভিজ্ঞান আর শ্রাবণীর। অভির পরানো সিঁদুরে লাল হয়ে গেল শ্রাবণীর ললাট, ফাঁকা সিথি রঞ্জিত হলো লাল রঙে। তারপর কোণে বিদায় হলো, কিন্তু আর 5টা কোণে বিদায়ের মতো করে কোণে নয়, যেখানে একটা মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে পরের ঘরে যাবার সময় মায়ের বুক ফাটা আর্তনাদ আর বাবার চোখে জলে ভাসতে ভাসতে বিদায় হয়। সাথে থাকে আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশীর কত আশীর্বাদ। ভালো করে সংসার সাজানোর অজস্র নিয়ম বারণ শিখিয়ে দেয় মা জেঠিমারা। কিন্তু শ্রাবণীর বিদায়ে তার মা তার মুখ দর্শন পর্যন্ত করতে এলো না। জেঠিমা বাড়ি থেকে বেরিয়ে যাবার সময় বলে দিল, কোনোদিন ভুল করে হলেও যেন এই বাড়িতে পা না ফেলে। শুধুমাত্র এই জেঠু মানুষটা একটা ছোট বক্স আর ওর বাবার বাধাই করা ছবিটা হাতে দিয়ে আশীর্বাদ করে বললেন, সুখী দাম্পত্য জীবন হোক তোমার মা। আমি বিশ্বাস করি আমার মা কোনো অন্যায় কাজ করেনি। নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তবু আমি বলবো, আমায় ক্ষমা করে দিস মা। পরিস্থিতির কাছে অসহায় আমি। বধূবরণ শেষে শ্রাবণীকে চান করিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে পাঠানো হলো অন্তরার ঘরে। খাটের উপর বসিয়ে দেয়ালে হেলান দিয়ে বসলো। সারা রাত ঘুম হয়নি, অথচ একটু ঘুম আসছে না। একটা রাত, এই একটা রাত মানুষের জীবন কেমন রাতারাতি বদলে দেয়। এই যে এই মুহূর্তে এই ঘরটায় সে বসে আছে, এই ঘরটার প্রতিটি কোণা তার পরিচিত। কদিন আগে পর্যন্ত এই বাড়িতে এই ঘরটায় ছিল তার অবাধ বিচরণ, যদিও তা ছিল পর হিসেবে। কিন্তু আজ তার অবাধ অধিকার এই বাড়ির প্রত্যেকটা জিনিসে। এটাই তো সে এতদিন ধরে চেয়ে এসেছিল। ওই কৃষ্ণ বাদামি বর্ণের ভীষণ রাগী মানুষটার একান্ত আপন মানুষ হতে চেয়েছিল। এতদিন ধরে প্রতিদিন প্রতিটা মুহূর্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করে গিয়েছে ওই মানুষটার সর্বাঙ্গীকতায় নিজের অস্তিত্বকে মিশিয়ে নিতে। কিন্তু এভাবে তো চায়নি মানুষটার তার হোক। এক্ষেত্রে দোষটা কার, ভাগ্যে নাকি নিয়তির? এসব কথা ভাবতে ভাবতে হারালো কিছুদিন আগে ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত স্মৃতিতে। অভি, রাস্তার মাঝে দাঁড়িয়ে এভাবে আমার হাত ধরার সাহস কিভাবে হয় তোমার? পিয়ালি নিজের হাতটা অভির শক্ত হাতের মুঠো থেকে ছাড়াতে ছাড়াতে চেঁচিয়ে বলে উঠল। অভির কোনো হেলদোল হলো না, বরং আরো শক্ত করে হাতের কবজিটা চেপে ধরে বলল, আমার সাহসের কিছুই দেখোনি তুমি, তবে আজ দেখাবো। বলে হিহির করে টানতে টানতে এগিয়ে নিয়ে চলল পিয়ালিকে। রাস্তার মোড়ের মাথায় আমবাগানের মধ্যে পুরনো একটা কালী মন্দির তার সামনে এনে দাঁড়ালো। রক্তলাল চক্ষুনে তাকে দাঁতে দাঁত চিবিয়ে বলল, 2 বছর ধরে আমার সাথে প্রেম করে যেই না বিদেশি পাত্র পেলে অমনি আমাকে ভুলে তার সাথে বিয়েতে রাজি হয়ে গেলে। আমার 2 বছরের ভালোবাসা এক লহমায় শেষ করে দিলে। তা তো হবে না মিস পিয়ালি, কারণ তুমি আমার। অভির মনোভিসন্ধি বুঝতে আর বাকি রইল না পিয়ালি। থর থর করে কেঁপে উঠল ভয়ে তার গা। পাগল হয়েছে তুমি? হাত ছাড়ো বলছি। আগে যখন হাত ধরতে চাইতাম না, তখন তো ঠিকই বলতে আমি নাকি ভালোবাসি না, আনরোম্যান্টিক। আর আজ যখন ধরেছি তখন আমি পাগল হয়ে গেলাম। বাহ, এখন যখন ধরেছি আর ছাড়ছি না। পিয়ালি ভয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এই অভিকে কিছুতেই চিনতে পারছে না সে। শান্তশিষ্ট ভদ্র ছেলেটার এমন রূপ অপ্রত্যাশিত। বিগত 2 বছরে অভিকে মোটেও ভালোবাসেনি সে। এতদিন যা কিছু ছিল তা প্রয়োজনের তাগিদে ভালোবাসার অভিনয় ছিল মাত্র। অভি ইউনিভার্সিটির টপ জার্নকে স্টুডেন্ট। ওর করা স্ট্যাটিস্টিক্স, ম্যাথ আর ফিজিক্স প্রজেক্ট ছিল ইউনিভার্সিটিতে চর্চিত। বিগত 5 বছর ধরে ও নিজের সেরা স্থান ধরে রেখেছে, যার কারণে ইউনিভার্সিটির মেয়েরা ওর সান্নিধ্য পেতে পাগল। তেমনি পিয়ালিও পাগল ছিল অভির জন্য। এছাড়া অন্য আর এক উদ্দেশ্যও ছিল বটে। প্রথম অভি তার ধারের পাশেও ঘেঁষত না। পিয়ালি আশেপাশে ঘুরঘুর করলেও কখনো ফিরেও তাকায়নি। কিন্তু সুন্দরী পিয়ালির অনবরত প্রচেষ্টায় একসময় অভির মতো শক্ত মনের ছেলেটা গলে গেল। পিয়ালি বলতে অজ্ঞান হলো। বিগত 2 বছরের রিলেশনশিপের প্রথম 6 মাস দূরত্ব থাকলেও পরবর্তী 1.5 বছর কেটেছে মিষ্টি মধুর ভালোবাসাময় পরশে।
এখন বর্তমানে অভি আর পিয়ালির মাস্টার ডিগ্রির ফাইনাল ইয়ার চলছে, সামনে এক্সাম। এতদিন বেশ ভালোই চলছিল সবকিছু, তবে বেশ কয়েক মাস যাবৎ পিয়ালির আচরণের পরিবর্তন দেখেছিল অভি। ভেবেছিল হয়তো পরীক্ষার চাপে এমন করছে। ফোন করলে রিসিভ করতো না, বেশিরভাগ সময় ফোন বন্ধ থাকতো। দেখা করে কথা বলতে চাইলে বিভিন্ন বাহানা দেখিয়ে নাকচ করে দিত। কিন্তু ঘূর্ণাক্ষরেও টের পায়নি কয়েক মাস আগেই পিয়ালির বৈবাহিক সম্বন্ধ পোক্ত হয়েছে। সেদিন যদি পিয়ালিকে অপরিচিত এক পুরুষের হাতে হাত রেখে হেসে হেসে কথা বলতে না দেখতো, তাহলে হয়তো বিয়ের আগ পর্যন্ত জানাও হতো না এই কথা। হবু বর ইঞ্জিনিয়ার, বিদেশে সেটেলড, মাস গেলে ভারতীয় মুদ্রায় লাখ টাকার স্যালারি পায়, আর কিছুদিন পর বিয়ে। বন্ধুদের মারফত খবরটা আজ জানতে পেরে নিজের হুঁশ হারায় অভি। খবর পাঠিয়ে এক প্রকার হুমকি দিয়ে উত্তরপাড়ার গলির মোড়ে দেখা করতে বলে পিয়ালিকে। তারপর এই ঘটনা ঘটে। বর্তমানে পিয়ালি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, হেল্প, এই গুন্ডার হাত থেকে বাঁচাও। আকস্মিকভাবে পিয়ালির চিৎকারে অভি ঘাবড়ে গেল। এই পিয়ালিকে সে সত্যি অভি চিনতে পারছে না, যে মেয়েটি তার কথায় কথায় ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলতো, সে কিনা অভিকে ভয় পাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। যে মেয়েটার উন্মত্ত প্রণয়নীর মতো ভালোবাসার আহ্বানকে শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেনি, সে মেয়েটাকে চিনতে পারছে না সে। ও তো ভেবেছিল পিয়ালি হয়তো বাড়ির প্রেসারে এই বিয়েতে রাজি হয়েছে, কিন্তু এ কি? তাহলে কি সব মিথ্যে ছিল? না না, এ হয় না, হতেই পারে না। অভিকে চিন্তায় মশগুল দেখে পিয়ালি বাঁচার জন্য ছেলেটার হাতে সজোরে কামড় বসালো। আউচ শব্দ করে অভি হাত ছেড়ে দিল। পিয়ালি ছাড়া পেতে ছুট লাগালো সেখান থেকে। অভিও পিছু পিছু নিল পিয়ালির। সে সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অন্তরা আর শ্রাবণী। অন্তরা অভির ছোট বোন, আর শ্রাবণী পিয়ালির কাকার মেয়ে। দুজনে দ্বাদশ শ্রেণীতে পড়ে। উত্তরপাড়ার দিলীপ স্যারের বাড়িতে ইংরেজি পড়তে এসেছিল। আজ রবিবার, তাই ছুটির দিনে দিলীপ স্যার একটু সকাল সকাল পড়ান। ছুটিও হয় তাই একটু সকাল সকাল। উত্তরপাড়ার মোড়ের মাথায় আমবাগানের কালী মন্দিরটা রাস্তা থেকে একটুখানি ভেতরে। পিয়ালি ছুটে দৌড়ে এসে অন্তরার শ্রাবণীকে জড়িয়ে নিয়ে মাটিতে পড়ল ধরাম করে। অভিও ছুটে এসে দাঁড়ালো তখনই। তারপর কোনো রকম তিনজনে উঠে দাঁড়ালো। পিয়ালি অন্তরা আর শ্রাবণীকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর অন্তরার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, অন্তরা, আমাকে বাঁচা বোন, তোর দাদা জোর করে আমার সম্মান নষ্ট করতে চাইছে। হতভম্ব হলো অন্তরা আর শ্রাবণী। অভি তখন রাগে ফোঁস করছে। শ্রাবণী পিয়ালির হাতটা চেপে ধরে বলল, এসব কি বলছিস তুই দিদিয়া? অভি দাদা মোটেও এমন নয়। তুই কি আমাকে ইনডাইরেক্টলি মিথ্যাবাদী বলছিস মৌ? এই গুন্ডাটা আমার সাথে মাঝ রাস্তায় গুন্ডামি করছে, আর তুই তোর বোনের সাপোর্ট না করে এই গুন্ডাটাকে সাপোর্ট করছিস। এভাবে কেন বলছিস দিদিয়া? আমি তো শুধুমাত্র বলতে চেয়েছি অভিদার মতো একজন মানুষ এমন কাজ করতেই পারে না। তোর নিশ্চয় কিছু ভুল হচ্ছে। শ্রাবণীর কথায় পিয়ালির মাথায় রাগটা চড়ে বসলো। নিজের হাতটা এক ঝটকায় শ্রাবণীর হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আজ নিজের বোনের থেকে বাইরের মানুষ তোর কাছে বড় হয়ে গেল। বাহ মৌ, বাহ, বোন হওয়ার ভালো প্রতিদান দিলি তুই। পিয়ালির কথায় শ্রাবণীর মুখটা চুপসে গেল নিমেষে। সত্যি তো, তার এই সময় বোনকে সাপোর্ট করা উচিত, অথচ বিবেক বাধা দিচ্ছে বারবার। কারণ স্বার্থবাদী মানুষের জন্য বিবেক সব সময় মন মস্তিষ্ককে বাধা দেয়। এক্ষেত্রে পিয়ালি নিঃসন্দেহে একজন স্বার্থবাদী। ছোটবেলা থেকে হাজার প্রমাণ তার কাছে আছে। আর তুমি ভালোবাসার মানুষ হওয়ার। অভির কথায় অন্তরার শ্রাবণী অবাক হয়ে তাকালো। অভি আর পিয়ালি পরস্পরকে ভালোবাসে, এই কথা তাদের অজানা ছিল না। কারণ তাদের মধ্যে যে ভালো বন্ধুত্ব ছিল সেটা সবাই জানলেও প্রেমের সম্পর্ক সম্পর্কে কারোরই জানার কথা নয়। অভি আর পিয়ালি কেউই কখনো তার প্রকাশ্যে আসতে দেয়নি। অভি পিয়ালিকে ভালোবাসে কথাটা শোনার পর শ্রাবণীর হৃদয়ে অন্তঃস্থর কোণ থেকে একটা সূক্ষ্ম অথচ তীব্র ব্যথা অনুভূত হলো। হৃদয়ের অন্তঃস্থলে ফুটন্ত ভালোবাসার প্রথম কলিটা মূর্ছা গেল অকালে। দুই নেত্রকোণে অশ্রুদল ভিড় করল মুহূর্তে। অভি বরাবরই খুবই শক্ত মনের মানুষ, প্রখর তার ব্যক্তিত্ব বোধ, কখনো কারো সামনে অনুভূতি প্রকাশ করে না। কিন্তু আজ পরিস্থিতির চাপে তা প্রকাশ করতে বাধ্য হয়েছে।
সে যে তার জীবনে কাউকে ভালোবেসেছে এ যেন চরম অবিশ্বাস্য ঘটনা। অন্তরার চোখ বড় বড় করে দাদার দিকে তাকালো, যেন সে এই মুহূর্তে নিজের দাদাকে নয়, পৃথিবীর অন্যতম আশ্চর্য জিনিসকে দেখছে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমাকে বিয়ে করে খাওয়াতে পারবে তুমি? আমার সকালাত পূরণ করতে পারবে তুমি? এত যে ভালোবাসার বড়াই করছো। আমাকে একটা সুযোগ তো দিতে পারতে পিয়ালি। আর তাছাড়া তুমি তো কখনো বলনি যে তুমি এত তাড়াতাড়ি বিয়ে করবে। বরাবরই বলে এসেছো তোমার বাবা মা নাকি তোমার হায়ার স্টাডি করাবে। তো নিঃসন্দেহে করাবে, তাই বলে কি নিজের মেয়ের ভবিষ্যৎ দেখবে না? আমাকে একবার বলতেই পারতে, আমি যথাসম্ভব চেষ্টা করতাম নিজেকে দাঁড় করানোর। কি করতে তুমি? সারাদিন হকারি করতে, নাকি চায়ের দোকানে চা বিক্রি করতে ঠিক তোমার বাবার মতো? পিয়ালি, একদম চেঁচাবে না, ভিখারি কোথাকার। বামুন হয়ে চাঁদে হাত দেবার ধান্দা, তাই না? কথাগুলো শুনে অন্তরার দু চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল। শ্রাবণীও কেঁদে ফেলল এত বড় কথা শুনে। অস্পষ্ট স্বরে বলে উঠল, দিদিয়া। অথচ এক সময় এই ভিখারিকেই পাগলের মতো ভালোবেসেছিলে। অভির চোখের কোণ ভিজে উঠল। পিয়ালি তাচ্ছিল্যের হাসি হাসল, তারপর বলল, ভালোবাসা, গিভ অ্যান্ড টেক পলিসি চেনো? তোমাকে আমার দরকার ছিল, তাই প্রয়োজন মেটাতে প্রেমের সম্পর্কে গেছি। আর তাছাড়া তোমারও আমাকে প্রয়োজন ছিল, তাই না? আফটার অল একটা সুন্দরী মেয়ের পাশে থাকলে এমনিই দাম বেড়ে যায়, কি বলো? পিয়ালির কথাগুলো বিষাক্ত কাটার ন্যায় অভির হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করল। নিকষ নির্মম কথার আঘাতগুলো মুহূর্তেই মস্তিষ্ক নাড়িয়ে দিল। তার মানে বলতে চাইছো আমাকে কখনো ভালোবাসোনি? না, ওই যে বললাম তুমি আমার প্রয়োজন ছিলে। তোমার মেধা, তোমার নোটস, তোমার প্রজেক্ট সবকিছু আমার প্রয়োজন ছিল। আর তাছাড়া কি বলো? চিৎকার করে উঠল অভি। অভির চিৎকারে খানিক কেঁপে উঠল পিয়ালির হৃদয় চিত্ত। তবুও ভয় পেল না, কারণ আজকের থেকে নয়, বিয়ে ঠিক হওয়ার আগে থেকে অভিকে সে সহ্য করতে পারে না। গলায় কাটা বেঁধে থাকার মতো ফিলিংস আসে অভিকে দেখলে। তাই এই গলার কাটাটা যত তাড়াতাড়ি ক্লিন করা যায় ততই মঙ্গল। তাই আর রাগ ঢাক না রেখে সত্যিটা বলেই দিল, ইটস জাস্ট এ বেট। আমরা বন্ধু বান্ধবীরা মিলে বেট ধরেছিলাম তোমাকে তোলার। কারণ তোমার মতো ক্লাস টপারকে কে না চাইবে তার বয়ফ্রেন্ড বানাতে? তোমার রাগ, জেট, অ্যারোগেন্ট স্বভাবের জন্য সব মেয়েরাই ভয় পেত। অনেকে চেষ্টাও করেছে কিন্তু পায়নি। আমিও রিজেক্ট হয়েছিলাম প্রথমে, কিন্তু হাল ছাড়িনি। দিন গেল, মাস গেল, বছর ঘুরতেই বুঝলাম তুমি লাট্টু হয়ে গেছো, আর আমিও জিতে গেছি। দ্যাটস ইট। অভি পিয়ালির কথাগুলো শুনে নিজেকে আর সামলে রাখতে পারল না। সজোরে একটা চর বসিয়ে দিল পিয়ালির গালে। চরের তীব্রতা এতটাই বেশি ছিল যে টাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল মেয়েটা। অভি অন্তরার হাতটা চেপে ধরে সেখান থেকে প্রস্থান করলো। যাওয়ার আগে বলে গেল, এক আকাশ সমান ভালোবাসা দিয়েছিলাম তোমাকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবেসেছিলাম তোমায়। বুঝতে পারিনি তোমার মতো একজন ছলনাময়ী এত ভালোবাসার যোগ্য না। আমার ভালোবাসাকে অপমান করে পার পেয়ে যাবে ভেবেছ? কখনো না। এর শাস্তি অবশ্যই একদিন পাবেই। তোমাকে কোনোদিনও ক্ষমা করব না আমি, কোনোদিনও না। অভির যাওয়ার দিকে রক্তলাল চোখে তাকিয়ে রইল পিয়ালি। মনে মনে বলল, আমাকে চর মারার দাম কিভাবে তোমার কাছ থেকে উসুল করি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অবশ কদম ফেলে ভগ্ন হৃদয়ে কোনো রকম নিজের কান্নাটা আটকে ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করলো শ্রাবণী। তারই পিছন পিছন ধূপধাপ পা ফেলে দোতলায় উঠে গেল পিয়ালি। শ্রাবণী নিজের রুমে গিয়ে দরজাটা আটকে সেথায় পিঠ ঠেকিয়ে চুপ করে বসে পড়ল সাদা তকতকে মার্বেল বসানো ফ্লোরে। আলগোছে নামিয়ে রাখলো বইয়ের ব্যাগটা। হাঁটু মোড়ে পা ভাঁজ করে বসলো। চিবুকটা ঠেকালো গিয়ে সেই হাঁটুর ওপর। দুহাতে ভাঁজ করা পা দুটো আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ্র কপল জোড়া ভাসল নোনা জলে। অভি কাউকে ভালোবাসে, এ কথা শোনার পর থেকে তার মন ভেঙেছে। কোমল হৃদয়ের অন্তঃস্থলে ফুটে ওঠা প্রথম প্রণয়ের অনুভূতিটা কোনো এক ঝড়ের তাণ্ডবে ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। অভির মনের সাম্রাজ্যে বাস করে কেউ, সেই কেউটা আর কেউ নয়, তারই নিজের দিদি। এ যেন সহ্যই করতে পারছে না মেয়েটা। যতই জেঠুর মেয়ে হোক না কেন, অভির মনে অন্য কারোর বাস এ যেন মৃত্যু সম যন্ত্রণাদায়ক। শ্রাবণীর হৃদয় আসনে অভির অবস্থান আজ নতুন নয়। সেই 5 বছর আগে থেকে তার মনের সবটুকু জুড়ে শুধু অভি আর অভি।
ওই কৃষ্ণবাদামি বর্ণের ছেলেটা তার ব্যক্তিত্ব, আচরণ, কর্তব্যপরায়ণ স্বভাব দিয়ে সেই কবেই জিতে নিয়েছিল এক কিশোরী কন্যার হৃদয়, মন, মস্তিষ্ক। এখনো অন্তর্মননে গাঁথা হয়ে আছে সেই সোনালী স্মৃতি। শ্রাবণীর বাবার পুলিশের চাকরি হওয়ার সুবাদে বদলি হতো যেখানে সেখানে। তিনি যেখানেই যেতেন সাথে করে নিয়ে যেতেন তার প্রাণপ্রিয় স্ত্রী কন্যাকে। তাই স্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হতো শ্রাবণীর লেখাপড়ার স্থান। সেই কারণে জন্মের পর সেভাবে কখনো নিজেদের বাড়িতে দীর্ঘদিন থাকা হয়ে ওঠেনি, যার দরুন আত্মীয় স্বজন থেকে শুরু করে আশেপাশের পরিবেশ, রাস্তাঘাট সবই ছিল চেনা জানার বাইরে। ছুটি পেলে বাবা মায়ের সাথে 1-2 দিনের বেশি থাকা হয়ে উঠত না। সে সময় পরিবারের সাথে সময় কাটাতে নির্ধারিত সময় বেরিয়ে যেত। এভাবেই বড় হতে লাগলো শ্রাবণী। কিন্তু বিগত 5 বছর আগে শ্রাবণীর পরিবারের উপর ভয়ানক ঝড় আছড়ে পড়ল। হারিয়ে গেল সবকিছু। এক ভয়ঙ্কর ডাকাত দলকে নাস্তানাবুদ করার সময় দুপক্ষের ফায়ারিংয়ে শ্রাবণীর বাবা ইন্সপেক্টর সুবোধ জানা আতাতীয়র গুলিতে আহত হলেন ভয়ানকভাবে। 2 দিনের জমে মানুষের লড়াইয়ের পর সকলকে ফাঁকি দিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন পরলোকে। পিতৃহারা হয়ে পড়ল শ্রাবণী। মা শোকে পাথর হলো। বাবার মৃত্যুর শোকে একসময় খাওয়া দাওয়া ত্যাগ করে নিজেকে ঘরবন্দি করে রাখতে লাগলো। ধীরে ধীরে মানসিক অবসাদে আত্মহত্যার মতো জঘন্য পথকে বেছে নিল। নিজের হাতের রগ কেটে সুইসাইড করার চেষ্টা করলে সে যাত্রায় জেঠু আর মামাদের চেষ্টায় শ্রাবণীর মা শশীকে বাঁচানো সম্ভব হয়। তারপর একজন মনোবিদের পরামর্শ অনুযায়ী পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করতে হয়। লাস্ট যেখানে ট্রান্সফার হয়ে ডিউটিতে জয়েন করেছিলেন সেখানেই ঘটেছিল ঘটনাটি। তাই এরপর মাকে নিয়ে বরাবরের মতো বাড়িতে ফেরে শ্রাবণী। পিতাকে হারিয়ে দুঃখ যন্ত্রণায় শোকগ্রস্ত হয়ে কেটে যায় বেশ কিছু সময়। বাড়িতে আসার পর জেঠু পিসিদের মতামতে পুনরায় স্কুল চেঞ্জ হয় তার। ভর্তি হয় নাকাশিপাড়া গার্লস হাই স্কুলে। বাবার আদরের রাজকন্যা প্রথমবারের মতো বাস্তবের শক্ত মাটিতে পা রাখল। স্বাদ নিতে লাগলো কঠোর জীবনের বিষাক্ত অভিজ্ঞতার। শ্রাবণীর মাকে তখন সামলাতে তার মামারা তাদের কাছে নিয়ে গেলেন। শ্রাবণীকে রেখে গেলেন জেঠু জেঠিমার দায়িত্বে। শুরু হলো নতুন স্কুল, নতুন জীবন, নতুন পরিবেশ, নতুন করে নিজেকে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা। স্কুলে প্রথম জেঠু দেওয়া নেওয়া করলেও কয়েকদিন পর তিনি বন্ধ করে দিলেন। তখন পিয়ালি আর তার বোন পৌশালীর সাথে ভ্যান কিংবা রিকশা চড়ে যাতায়াত করতে হতো শ্রাবণীর। এমনই একদিনের ঘটনা। স্কুল ছুটির আগ মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বৃষ্টির প্রকোপে সেদিন ভ্যান রিকশার আকাল পড়ল। এদিকে পিয়ালি আর পৌশালী ছুটি হবার সাথে সাথে শ্রাবণীকে ফেলে বাড়ি চলে গেল। ছুটির পর প্রায় সবার বাড়ি থেকে গার্জিয়ান এসে ছাত্রীদের নিয়ে যেতে লাগলো। যাদের কাছে বাড়ি তারা নিজেরা চলে গেল। অনেকে আবার বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ল। ধীরে ধীরে ফাঁকা হতে লাগলো স্কুল চত্বর। একসময় শ্রাবণী ছাড়া আর কেউই বাকি রইল না। সারা স্কুলে খুঁজেও পিয়ালি আর পৌশালীকে দেখতে পেল না। ভয়ে চিন্তায় স্কুলের গেটে অশ্রুসিক্ত নয়নে বৃষ্টির মধ্যে একটা ছোট্ট ছাউনির নিচে চুপ করে দাঁড়িয়ে রইল অপেক্ষায়। এই আশায় কেউ না কেউ তো অবশ্যই আসবে তাকে নিতে। কিন্তু হায়, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলেও কেউ তাকে নিতে এলো না। ইতিমধ্যে কেটে গিয়েছে ঘন্টা 2 সময়। বৃষ্টির প্রকোপ তখন কিছুটা কম, তবুও ঝরে পড়ছে ঝড়ঝরিয়ে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, ভেসে আসছে ঝিঝি পোকার ঝিঝি আওয়াজ। মেঘলা আকাশ আর অবিরাম বর্ষণে অনেক আগেই আধারে ঠেকেছে অম্বর। আর কিছু সময় পর একেবারে আধারে তলাবে গোটা পৃথিবী। ভাবতে শ্রাবণীর ভয়ে পিলে চমকে উঠল। অশ্রুরাশি আগেই ঝরছিল রক্তিম চোখ জোড়া দিয়ে। তার গতিবেগ আরো বাড়ল সেই মুহূর্তে। ভয়ে তার দম বন্ধ অবস্থা। আর কারো অপেক্ষা না করেই ছাউনি থেকে বেরিয়ে হাঁটা শুরু করলো, কাঁদতে কাঁদতে বাড়ির উদ্দেশ্যে। আবছা অন্ধকারে বৃষ্টিতে ভিজতে ভিজতে এগোতে লাগলো। কিন্তু সমস্যা শুরু হলো রাস্তা চেনা নিয়ে। কিছু দূর এগিয়ে গিয়ে 3 মাথার মোড়ে দাঁড়িয়ে মাথা গুলিয়ে গেল। কোন রাস্তায় যাবে? সবকটা রাস্তাই একই রকম দেখতে। কখনো হেঁটে যাওয়া আসা হয়নি। যতবারই আসা যাওয়া হয়েছে সেটা জেঠুর গাড়িতে অথবা রিকশায় চড়ে, তাই চিনে রাখার প্রয়োজন পড়েনি। এদিকে সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে। আলো একদমই স্বল্প বাকি।
দূর দূরান্ত যেদিকে দু চোখ যাচ্ছে সব দিকে জনশূন্য। গ্রামীণ পরিবেশ হওয়ায় বৃষ্টির কারণে কেউই বাইরে বেরোনোর প্রয়োজন বোধ করছে না। এদিকে সর্বাঙ্গ বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে একাকী শব্দ করে কাঁদতে শুরু করলো মেয়েটা। ভয়ে আর ঠান্ডায় থরথর করে কাঁপতে শুরু করলো। নিরাপত্তাহীনতায় মেয়েটি মনে মনে বাবাকে হাজারবার ডাকলো, যাতে এই সমূহ বিপদ থেকে তাকে সুপারম্যানের মতো এসে রক্ষা করে। কিন্তু হাইরে পোড়া কপাল, কাঁদতে কাঁদতে মেয়েটি হেঁচকে উঠে গেল, অথচ কেউ এলো না। আর দাঁড়িয়ে থাকতে না পেরে হাঁটু মোড়ে রাস্তায় বসে পড়ল শ্রাবণী। হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। ঠিক তখনই একটা উষ্ণ হাতের পরশ লাগলো বাম কাঁধের ওপর। নিভু নিভু দৃষ্টিতে মাথা কিছুটা উঠিয়ে চাইলো চেনা পরিচিত মুখের সন্ধানে, কিন্তু দেখা মিলল একটা অপরিচিত চেহারার। এতক্ষণ বাদে জনশূন্য রাস্তায় একজন মানুষের দর্শন পেয়ে হিতাহিত জ্ঞান ভুলে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ল মানুষটার বুকে। হু হু করে কেঁদে উঠল তার বুকের মাঝে। যেন কত পরিচিত ভরসার স্থল এটি। নিজের শরীরে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরল মানুষটাকে। মনে হচ্ছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। শ্রাবণী বেশ সময় নিয়ে কাঁদলো, তারপর আস্তে আস্তে শান্ত হলো। মাথায় কোমল হাতের আদরের পরশে শ্রবণগ্রন্থিতে প্রবেশ করলো ভারী পুরুষালী আওয়াজ। এই মেয়ে, কি হয়েছে? এভাবে মাঝ রাস্তায় বৃষ্টিতে ভিজে বসে বসে কাঁদছো কেন? বাড়ি কোথায় তোমার? প্রত্যুত্তরে কোনো জবাব পেল না মেয়েটার কাছে থেকে। এদিকে শ্রাবণী নিজের হুঁশে নেই, থরথর কাঁপছে সে। ছেলেটি টেনে নিজের বুকের উপর থেকে মেয়েটাকে ছাড়িয়ে আবার জিজ্ঞাসা করলো, এই মেয়ে, কথা বলো। কি হয়েছে তোমার? নাম কি? বাড়ি কোথায়? হারিয়ে গিয়েছো? রাস্তা চিনতে পারছো না? আবার নিরুত্তর শ্রাবণী। এতগুলো উত্তর জানা প্রশ্ন শুনেও কিছুই বলতে পারল না। ছেলেটি তাকে আরো কিছু বলতে যাবে, এমন সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল তার বুকে। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলো বিছানায়। চারিদিকে তাকিয়ে দেখলো তার পাশে বসে আছে একজন অপরিচিত রমণী। শ্রাবণীর জ্ঞান ফিরতে দেখে তিনি সামান্য ঝুঁকে মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তোমার শরীরটা এখন কেমন লাগছে মা? অপরিচিত পরিবেশ দেখে শ্রাবণী আবার ভয় পেল। কিছুটা অশান্ত হয়ে বলল, আমি কোথায়? এখানে এলাম কিভাবে? শ্রাবণী মাথাটা ঘুরিয়ে কথা বলা মেয়েটিকে দেখতে লাগলো। ওর বয়সী হবে হয়তো। শ্যামবর্ণের মেয়েটি চঞ্চল, দুটি নেত্র মেলে ওকে অবলোকন করে ঝুলছে। হঠাৎ ভীষণ কান্না পেল মাথায় রমণীটির আদুরে হাতের স্পর্শ পেয়ে। মেয়েটির মা হবে হয়তো। কেমন যেন মামা ঘ্রাণ তার দেহ জুড়ে। মায়ের কথা ভীষণ মনে পড়ল। হু হু করে কেঁদে উঠল মৌলি। মামুনি, কি হয়েছে তোমার? ওভাবে কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়ছে বুঝি? অভি, এই অভি, বাবা এদিকে আয় তো। দেখ তো মেয়েটা এভাবে কাঁদছে কেন? আমার ভীষণ ভয় করছে। পাশের ঘর থেকে একটা লম্বা সুঠাম দেহের শ্যামবর্ণের যুবক ব্যস্ত হয়ে ছুটে এলো। তারপর শ্রাবণীর পাশে বসে গম্ভীর গলায় বলল, চুপ, একদম চুপ। এভাবে কান্না করছো কেন? তোমাকে কেউ বকেছে নাকি মেরেছে? কি হলো বলো? অমন গম্ভীর কণ্ঠের বকা শুনে শ্রাবণী চুপ হয়ে গেল। তারপরও অস্পষ্ট স্বরে বলল, আমি বাড়ি যাব। ঠিক আছে, যাবে। তার আগে এটা বলো, মাঝ রাস্তায় বৃষ্টিতে ভিজে বসে বসে কাঁদছিলে কেন? পুনরায় কান্না পেয়ে গেল শ্রাবণীর, কিন্তু কাঁদল না। যদি আবার বকে সেই ভয়ে। তবুও চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এদিকে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটি তাকিয়ে থাকতে দেখে ধীরে ধীরে বলল, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তাই ভয়ে। আর কিছু শোনার প্রয়োজন বোধ করলো না ছেলেটা। ওকে থামিয়ে বলল, ঠিক আছে, তুমি কি এখানে নতুন? মাথা দুলিয়ে সম্মতি জানালো শ্রাবণী। তোমার বাড়ির ঠিকানা দাও, ফোন নাম্বার আছে? আবারও মাথা দুলিয়ে সম্মতি জানালো। তারপর বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার দিল। সাথে সাথে শ্রাবণীর জেঠুর কাছে খবর পাঠিয়ে দিল উফি নামের ছেলেটি। কথায় কথায় জানতে পারলো পাশে বসে থাকা মেয়েটির নাম অন্তরা, ওরই ক্লাসমেট, এক স্কুলের শিক্ষার্থী। অন্তরার মা কিছুক্ষণের মধ্যে গরম ভাত মাছের ঝোল দিয়ে মেখে নিয়ে শ্রাবণীকে খাইয়ে দিলেন। এরপর কিছুক্ষণের মধ্যে শ্রাবণীর জেঠু ভবেশ জানা এলেন আর নিয়ে গেলেন শ্রাবণীকে।
এরপর থেকে মাঝে মাঝেই অভি নিজের বোনের সাথে শ্রাবণীকেও নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছে দিত, পড়াশোনায় সাহায্য করত, অভিভাবকের মতো শাসন বারণ করত। অপরদিকে শ্রাবণী আর অন্তরা দুজনে বেস্ট ফ্রেন্ড হলো। শ্রাবণীর একাকিত্ব জীবনের অন্ত হলো নতুন বন্ধুত্বের ছোঁয়ায়। ধীরে ধীরে অভি নামক যুবকটি শ্রাবণী নামক কিশোরীর সমগ্র মনসত্তা জুড়ে রাজত্ব বিস্তার করতে লাগলো। কিশোরী থেকে যুবতী হওয়ার মাঝে কেটে যাওয়া 5টি বছরে কখন যে মেয়েটি গভীরভাবে অভি নামক ছেলেটিকে ভালোবেসে ফেলল বুঝতেই পারেনি। হঠাৎ দরজায় ধাক্কা লাগার আওয়াজে বাস্তবে ফিরল শ্রাবণী। ওপাশ থেকে ভেসে এলো জেঠিমার কর্কশ কণ্ঠস্বর। কিরে নবাবজাদি, ভর সন্ধ্যায় দরজা আটকে পড়ে আছিস? সন্ধ্যাবাতি কি তোর মা এসে জ্বালাবে? তোর কি যে সব বলছি আমি, সে আর আসবে কোথা থেকে? নতুন ঘর বর নিয়ে ব্যস্ত সে, তার কাছে কি আর সময় আছে মেয়েকে দেখার? তাকে ঘর সংসারের মঙ্গলের জন্য কি কি করা উচিত সে বিষয়ে শিক্ষা দেওয়ার? আমার হয়েছে যত সব জ্বালা। বাপ মা যার যার মতো কেটে পড়েছে, যার যত দায়ের দায়িত্ব সব যায় আমার উপর দিয়ে। কি হলো, বেরো বলছি। এই তো বড় মা, যাচ্ছি। বলেই দ্রুত পোশাক পাল্টে দরজা খুলে বেরিয়ে এলো শ্রাবণী। তারপর ছুটল ঠাকুর ঘরে। পেছনে চলতে থাকলো পৃথা দেবীর বকবকানি আর শ্রাবণীর বাপ মায়ের শ্রাদ্ধ। সময়টা ফেব্রুয়ারি মাস। ভানু তার তেজ নিভিয়েছে বেশ অনেকক্ষণ হলো। প্রবাহমান পবনে প্রচণ্ড শীতলতা, নিস্তব্ধ বোম জুড়ে বিভাবরীর রাজত্ব। রজনীকান্ত আর মৃদু জ্যোৎস্নায় স্নাত করে তুলেছে ভূমণ্ডলকে। তারই এক ফালি আলোর প্রভা ছড়িয়ে পড়েছে পুষ্করণীর স্বচ্ছ নীরে। দেখে মনে হচ্ছে যেন এক খণ্ড আকাশ ভাসছে সেথায়। পরিষ্কার মেঘমুক্ত আকাশের বুকে নক্ষত্রমণ্ডলের বিন্দু বিন্দু আলোক রশ্মি সরোবরের জলে প্রতিফলিত হয়ে মনে হচ্ছে যেন বিরাট এক সমতল পাত্রে হীরক চূর্ণ ছড়িয়ে ছিটিয়ে রাখা, আর তার মাঝে শশধর যেন কোহিনূর হীরে। ঘোরালো আধারে বাঁশের তৈরি মাচায় বসে আছে এক পুরুষ অবয়ব। এই কনকনে শীতের মাঝে এক নির্ঘুম রজনী পার করছে সে। পুকুর পাড়ে ঝোপঝাড়ের অন্তরালে ঝিঝি পোকারা ডেকে চলছে অবিরাম। শীতল মেঘমুক্ত আকাশে হালকা কুয়াশা ধোঁয়াশার মতো কুণ্ডলি পাকিয়ে ভাসছে। সেই পুরুষটি আর কেউ নয়, সদ্য প্রেমের বিচ্ছেদে আহত এবং সেই সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পরিণয় সম্পর্কে আবদ্ধ যুবক অভিজ্ঞান বোস। জীবনের প্রথম প্রণয়ের আঘাতে অনুভূতিহীন জীবন্ত পুতুল হয়ে গেছে সে। আবার নতুনভাবে অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়িয়ে দিশাহীন হয়ে পড়েছে। যেন মনে একসময় প্রণয়ের রঙিন কালি দিয়ে লেখা হয়েছিল প্রেমগাথা। হঠাৎ করে বিশ্বাসঘাতকতার ঘোর বর্ষণে তা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে পুরো। অভি ভাবছে, একজন বিশ্বাসঘাতক যখন হৃদয় জমিনে বিষাক্ত কাঁটা রোপণ করে চলে গেল, ঠিক সেই মুহূর্তে কেন এমন একজনকে ভাগ্যে জুড়ে দিল যাকে কখনো সে সেই নজরে দেখাই হয়নি এবং ভবিষ্যতেও দেখা সম্ভব নয়। নিজের প্রতি ভীষণ রকম ঘৃণা জন্মাতে শুরু করলো। আফসোস হতে লাগলো, কিভাবে একজন বিশ্বাসঘাতককে কিছুতেই চিনতে পারল না সে। মেয়েটার সামনে এমন নিখুঁত অভিনয় করলো ও ধরতেই পারল না, নাকি সবকিছু দেখতে পেয়েও চোখ বন্ধ করে বসেছিল। বোকার ন্যায় অপেক্ষা করছিল আজকের এই দিনটা দেখার জন্য। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সেটাই হবে হয়তো সেই অন্ধ। বাস্তবতাকে দেখতে চায়নি আর না চেয়েছে মেনে নিতে। সত্যি যদি বাস্তবতাকে মেনে নিত তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না তাকে। রাত তখন শেষের দিকে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলো রাত 3:18 বাজে। এতক্ষণে হুঁশ ফিরল তার। মনে পড়লো বেশ রাতের দিকে এখানে এসে বসেছে সে। গায়ে শীতের পোশাক দেওয়া হয়নি। ভোর রাতের কনকনে ঠান্ডায় কম্পন উঠে গেল গোটা শরীরে। কিয়ৎক্ষণ বসে থেকে দুহাতের তালু পরস্পরের সাথে ঘষে সামান্য উষ্ণতা তৈরি করলো। তারপর তা বুলিয়ে নিল নিজের মুখমণ্ডলে। আস্তে ধীরে পুকুর পাড় থেকে হেঁটে বাড়িতে প্রবেশ করলো। কালো লোহার দরজা খুলে বারান্দা দিয়ে হেঁটে সিঁড়ি বেয়ে উঠল দোতলায়। দরজাটি খুলে প্রবেশ করলো নিজের ঘরে, নিজের একান্ত পৃথিবীতে। গাঢ় কুয়াশার চাদরে মোড়ানো শুভ্র সকাল। অম্বরের পূর্ব দিগন্ত বিস্তৃত হয়ে উজ্জ্বল লালাচে আভা ছড়িয়ে তপনদেব জেগে উঠেছেন। সেই সাথে স্বচ্ছ হচ্ছে চতুর্দিক, কাটছে কুয়াশার ঘোর।
এই কনকনে শীতে গ্রামের মানুষ লেপের উষ্ণতা থেকে নিজেকে মুক্তি দিয়ে ছুটে চলেছে নিত্যদিনের কাজে। কেউ চাষের কাজে, কেউ রাজমিস্ত্রির কাজে, আবার কেউ হকারি করতে। পেটের জ্বালা যে সবচেয়ে বড় জ্বালা, সেখানে শীতে উষ্ণতার খোঁজ বিলাসিতা মাত্র। এ হাড় কাঁপানো শীতে দুলাল বোস চলেছেন সাইকেল চালিয়ে মেঠো পথে। সাইকেলের পেছনে ক্যারিয়ারে বাঁধা দুধের বড় ড্রাম। বাড়িতে ফিরছেন তিনি। পাশের গ্রামের বেশ কয়েক বাড়ি থেকে তিনি দুধের জোগান নেন। নাকাশিপাড়া বাজারে তার চায়ের দোকান। খাঁটি দুধের চা বানিয়ে বিক্রি করেন। গোটা বাজারে তার চায়ের যথেষ্ট সুনাম আছে। সকাল সকাল কাস্টমাররা ভিড় জমায় দোকানে। বাড়ির চারদিকে ঘেরা পাঁচিলের গেটটি টিনের দরজা। দুলালবাবু সেটা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। সাইকেলটা স্ট্যান্ড করে আশেপাশে চেয়ে স্ত্রী মনোরমাকে খুঁজলেন। একসময় দেখতেও পেলেন ঘরের পেছনে পুকুর ঘাটের দিকে আম বাগানের কাছে বানানো বাঁশের তৈরি ঘর খুলে হাঁস মুরগি বের করছে। মনোরমার বড় স্বাদের হাঁস মুরগি। ছেলে মেয়েকে দেশি ডিম খাওয়ানোর জন্য নিজ হাতে পোষেন। দুলালবাবু সেদিকে এগিয়ে গেলেন। আজ মন মেজাজ কোনোটাই খুব একটা ভালো নেই। যে বাড়িতে দুধের জন্য গেছেন সেই বাড়িতে ইনিয়ে বিনিয়ে ছেলের কীর্তি কাহিনী শুনতে চেয়েছে। মুখের উপর নানান রকম বাজে কথা শোনাতেও অনেকে পিছু পা হচ্ছে না। অনেকের মতামত তো এমনও ছিল, দাদা আজকালকার পোলা মাইয়াগো বিশ্বাস নেই। আপনি দেখবেন এক আর হইব আরেক। এই দেখেন আপনার পোলা অভি, আমার তারা কত ভালো ভাবছে। আর অহন দেখেন ঠিকই আকাম কুকাম কইরা ধরা খাইয়া বিয়া করতে হয়েছে। আরে তোর বিয়া করতে মন হয়েছে, বাপ মায়ের লোকে কবি তা না। এই একামটা করণের কি দরকার ছিল? পৌঁছেননি দাদা, কলি কলি ঘোর কলি। মস্তিষ্কের শিরা উপশিরা জ্বলে যাচ্ছে রিরি করে। মনোরমা আসতে দেরি হচ্ছে দেখে দাঁড়িয়ে হাঁক ছেড়ে ডাক দিলেন, অভির মা, এদিকে আসো তো। মনোরমা স্বামীর ডাক শুনে তাড়াতাড়ি এগিয়ে এলেন। কখন আসলেন? এই তো কে বলি। তাড়াতাড়ি বসো, আমি জল পানি আনি। সাইকেলের থেকে টাটকা সবজির ব্যাগটা নামাতে নামাতে বললেন, জানো, আজ হাশেম চাচার সাথে পথে দেখা। ওনার ক্ষেতের পাশ দিয়ে যাবার সময় পথ আটকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, আর আসার সময় ক্ষেতের তাজা সবজিগুলো দিয়ে দিলেন। ব্যাগটা নিয়ে খুলে দেখে মনোরমা মৃদু হাসলেন। তোমার হাসেম চাচা ভারী মজার মানুষ। যেদিন দেখা হবে সেই দিনই এসব পাঠাবে। তোমার দোকানে এলে মানুষটাকে বসিয়ে 2 কাপ চা খাইয়ে দিও। একটু ইতস্তত বোধ করে বললেন, আচ্ছা, অভির কথা কি কিছু জিজ্ঞেস করেছিলেন? স্বামীকে চুপ করে থাকতে দেখে মনোরমা যা বোঝার বুঝে নিলেন। নিজেকে সামলে নিয়ে বললেন, সারা গ্রাম যে কথাটা নিয়ে নেচে বেড়াচ্ছে, তাতে তোমার হাসেম চাচা বাদ যাবেন কেন বলো তো? এসব কথা বাদ দাও। লোকে 2 দিন গাইবে, 3 দিনের দিন চুপ হয়ে যাবে। দুলালবাবু হাসলেন স্ত্রীর কথা শুনে। সত্যি এই স্বল্প শিক্ষিতা কৃষ্ণবর্ণের রমণী তার সংসারের লক্ষ্মী বটে। যে কোনো সমস্যা, অভাব, অনটন যাই আসুক, কি সুন্দরভাবে সামলে নেওয়ার ক্ষমতা রাখে। এই যে মুহূর্তে মস্তিষ্ক জ্বলতে থাকা লোকের মন্দ কথার প্রভাব ক্ষণিকে মিটে গেল। হেসে বললেন, সে খাওয়াবো খানে তোমার হাশেম চাচাকে চা। এখন তুমি তাড়াতাড়ি আমাকে একটু চা খাওয়াও তো, গলাটা শুকিয়ে গেছে একদম। এই তো আনছি। বলেই ব্যস্ত পায়ে রান্নাঘরে চলে গেলেন। ওদিকে দুলালবাবু উঠানের একপাশে বানানো মাটির উনানে শুকনো পাতা দিয়ে ভাত রান্নায় ব্যস্ত প্রৌঢ়া রমণীর কাছে গিয়ে একটা বেতের মোড়ায় বসলেন। মা, তোমার কোমরের ব্যথা এখন কেমন? এখন একটু ভালা, রাইতে ব্যথা করে। দুপুরে আসার সময় মালিশ নিয়ে আসবো, ঠিক আছে? পান খাওয়া কালো রঙের ফোকলা দাঁতগুলো বার করে বৃদ্ধ নয়নতারা দেবী হেসে বললেন, আইসা আইনো। এরই মধ্যে মনোরমা স্বামীর জন্য চা বিস্কুট 1 গ্লাস জল থালায় করে সাজিয়ে আনলেন। 1 কাপ চা শাশুড়ির হাতে দিতে দিতে দেখলেন অন্তরা কাঁধে স্কুল ব্যাগ চাপিয়ে বাইরে বেরিয়ে আসছে। দাঁড়াও, মৌ কোথায়? বললেন দুলাল বাবু। বাবার কথায় অন্তরা বলল, ঘরে কেন? ওর তো কোচিং আছে, ওর তো সামনে পরীক্ষা। অন্তরা বাবার কথা শুনে আর মনোরমার স্বামীর কথায় অবাক হয়ে গেলেন। মনোরমা বললেন, কি বলছো এসব? মাত্র 2 দিন হলো এমন একটা ঘটনা ঘটে ওদের বিয়ে হয়েছে। তার মধ্যে যদি এক্ষুনি বাইরে বের হয় তাহলে লোকে কি বলবে? দুলালবাবু চমৎকার হাসলেন।
লোকের কথা বাদ দাও তো, 2 দিন গাইবে, 3 দিনের দিন ঠিকই চুপ করে যাবে। বললেন। মনোরমা অবাক হয়ে তাকালেন। তার কথা তাকে কি সুন্দর করে ফেরত দিলেন। বাহ, মনে মনে হাসলেন। সে ছোট থাকতে এই মানুষটার সাথে তার গাঁটছড়া বেঁধে দিয়েছিলেন তার বাবা। বয়সে একটু বেশি বড় হবার দরুন স্বামীকে ভয় পেতেন সব সময়, কিন্তু এই মানুষটা কখনো তাকে বয়সে বড় হবার লোভ ঝাড়েননি, বরং তার মতো করে বুঝিয়ে দিয়েছেন সবকিছু। যেমন আজ বোঝালেন। গৃহিণীকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে দুলালবাবু বললেন, দেখো মনোরমা, যা হয়েছে তাতে আমাদের অভি কোনো দোষ করেছে আর না এই মেয়েটা, তাহলে বিনা দোষে শাস্তি পাওয়ার কোনো মানেই হয় না। তাছাড়া অন্তরা যেমন আমাদের মেয়ে, ঠিক তেমনই মৌ এখন থেকে আমাদের মেয়ে। যেদিন থেকে বিয়ে হয়েছে মৌয়ের আর অভির, সেদিন থেকে মৌকেও আমি আমার নিজের মেয়ে হিসেবেই স্বীকৃতি দিয়েছি। আর আমি কখনোই চাইবো না যে আমার মেয়ের জীবনটা নষ্ট হোক। তাছাড়া এই মুহূর্তে ও ভীষণ মানসিক অবসাদে আছে, ওকে মানুষের সঙ্গে মিশতে দিতে হবে। স্বাভাবিকভাবে সবার সাথে মিশতে মিশতে একসময় সেও স্বাভাবিক হয়ে যাবে, আর সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতিও স্বাভাবিক হবে। তাই অন্তরের সঙ্গে মৌও যাবে কোচিং করতে, ঠিক আছে? তারপরও সাজিয়ে গাছিয়ে 9টায় স্কুলে যাবে। তুমি তোমার 2 মেয়ের সব কিছু গুছিয়ে রেডি করে রাখবে, ঠিক আছে? মনোরমা মাথা নেড়ে সম্মতি জানিয়ে খুশি মনে চললেন মৌকে ডাকতে। বেশ কিছুক্ষণ পর সালোয়ার কামিজ আর শীতের পোশাক পরিয়ে একেবারে রেডি করিয়ে বাইরে নিয়ে এলেন শ্রাবণীকে। তারপর মনোরমা, অন্তরা আর শ্রাবণী দুজনের কপালে আদরের পরশ মাখিয়ে বললেন, সাবধানে যাস তোরা। শ্রাবণী অবাক হয়ে তাকিয়ে রইল মনোরমার দিকে। এ বাড়িতে ও আগেও শত শতবার এসেছে, অনেক আদর পেয়েছে, তবে আদর ভিন্ন। নির্বিবাদে 2 চোখ ঝাঁপিয়ে বেরিয়ে এলো অশ্রুধারা। তার এই ঘটনার পর থেকে মনে মনে ভয় ছিল এবারে সবাই বদলে যাবে না তো, আর সবার মতো করে খারাপ ব্যবহার করবে না তো। কিন্তু আজ বিশ্বাস হলো তার প্রতি তার এই মায়ের আদর কমেনি, বরং আরো বেড়েছে। ডুকরে কেঁদে জড়িয়ে ধরল সে মনোরমাকে। বিগত 2 দিন পুরো পাথরের মতো হয়ে গিয়েছিল সে। এখন সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা অশ্রুধারায় ধুয়ে মুছে সাফ করে ফেলছে। মনোরমা মাথায় আদুরে পরশ বুলিয়ে দিতে দিতে বললেন, ব্যাস, আর কাঁদবি না কখনো। আমি আর তোর বাবা আমাদের মেয়েদের চোখের জল সহ্য করতে পারবো না। আমাদের খুশি করতে জোর করে হলেও তোকে হাসতে হবে আমাদের সামনে, বুঝলি? মাথা হালকা নেড়ে সম্মতি জানালো শ্রাবণী। মনোরমা পুনরায় মাথায় হাত বুলিয়ে বললেন, যখন যা দরকার হবে নির্দ্বিধায় বলবি, কখনো কোনো কিছু নিয়ে ইতস্ত বোধ করবি না। আর হ্যাঁ, যা যা এই কয়েকদিন ধরে ঘটেছে সব ভুলে যাবি। মনে থাকবে, আমার কিন্তু এবারের পরীক্ষায় তোর থেকে 90% নাম্বার চাই। আমার রবি সবসময় স্কুল কলেজে টপ করে এসেছে, এমনকি ভার্সিটিতেও টপ করেছে। তার বইয়ের অন্তত 90% না আনলে হবে? লোকে কি বলবে? টপার অভিজ্ঞ বসের বউ ফেলটুস। মনোরমার কথা শুনে অন্তরা আর শ্রাবণী দুজনেই হেসে ফেলল। মনোরমা তাড়া দিয়ে বললেন, যা যা, তাড়াতাড়ি যা, কোচিং শুরু হয়ে গেল বোধহয়। আর শোন, যে যাই বলো কানে তুলবি না, নিজের মতো কাজ করে বেরিয়ে আসবি। শ্রাবণী আর অন্তরা দুজনে মিলে একসাথে রওনা দিল কোচিং এর উদ্দেশ্যে। পেছন থেকে হাত জোর করে মনোরমা বলে উঠলেন, দুক্কা দুক্কা। দুজনকে যেয়ে দেখে দুলালবাবু হাতের চায়ের কাপটা মাটিতে নামিয়ে রেখে শ্রাবণী আর অন্তরাকে ডেকে বললেন, মায়েরা একটু দাঁড়াও। অন্তরার শ্রাবণী দাঁড়াতেই দুলালবাবু পকেট হাতে দিয়ে একটা 50 টাকার নোট বের করে হাতে ধরিয়ে বললেন, বাসি মুখে কেউ বেরোয়? যাবার সময় মনোজের দোকান থেকে কিছু কিনে খেয়ে নিয়ে যেও, ঠিক আছে? অন্তরা ঠোঁট দুটো দুপাশে ছড়িয়ে মিষ্টি একটা হাসি দিল। শ্রাবণীও হাসলো, তৃপ্তির আর শান্তির হাসি। মনে হলো তার হারিয়ে যাওয়া বাবাকে সে দেখতে পাচ্ছে দুলালবাবুর ভেতরে। সত্যি, এই বাবা মানুষটা সবসময় একদম অন্যরকম হয়। ছেলে মেয়ে অন্তঃপ্রাণ। মায়েদের খেয়াল রাখতে ভুলচুক হলেও বাবাদের একটু ভুল হয় না। টাকাটা ব্যাগের সাইড চেনে ঢুকিয়ে রেখে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে শ্রাবণীর হাত ধরে বলল, আচ্ছা। কোচিং এর পথে হাঁটতে হাঁটতে শ্রাবণীর মনে পড়ে গেল কিছু তিক্ত স্মৃতি। এই তো সেদিনের ঘটনা। আর 5টা দিনের মতো সকাল হতে না হতেই পৃথাদেবীর চিৎকারে বাড়ি মাথায় উঠল যেন। কারণ ওই এক, তা হলো সে। তার স্বরে চেঁচিয়ে ডাকলেন,
মৌ, কি একটা অলক্ষী মেয়ে হয়েছে। সকাল 7টা বাজছে গেল, অথচ বাসি ঘর দোর এখনো ঝাড় লাগানো হয়নি। বলি, শ্বশুরবাড়িতে গেলে দুদিনেই ছেটিয়ে বেরিয়ে করে দিবে। মা তোর শিক্ষা দীক্ষা দেওয়ার দায়িত্ব ছেড়ে নতুন সংসারে মন দিয়েছে, যত জ্বালা হয়েছে আমার। আহ পৃথা, থামবে? সকাল সকাল শুরু করে দিয়েছো। হ্যাঁ, তোমার তো এখন আমার কথাই কানে বাজবে। ওদিকে যে গৃহস্থ বাড়ি সকালবেলায় ঝাড় পাড় পড়েনি, সে খেয়াল আছে? মা লক্ষ্মী বেজায় হবে না? হাহ, তাতে তোমার ব্যবসার ক্ষতি হবে না? না তা তোমার নিজেরও তো দুটো মেয়ে আছে, তাদের বলো কেন শুধু শুধু মেয়েটার পিছনে পড়েছো বলো তো? কি আমি পেছনে পড়েছি? ওকে কাজ শেখাতে হবে না? কাল বাদে পরশু শ্বশুর বাড়িতে গেলে তারা কি বলবে? কোনো আদব কায়দা না শিখিয়ে এমনি এমনি পাঠিয়ে দিয়েছে। তোমার মেয়েদেরকেও কিছু শেখাও, তাদেরও তো শ্বশুর বাড়িতে যেতে হবে নাকি? পিয়ালি আর পৌশালি দুজনেই কাজ জানে। আর তাছাড়া তোমার বড় মেয়ের সামনে যে বিয়ে, তার খেয়াল আছে? আর মাত্র কয়েকদিনের অতিথি বাড়িতে, এই কয়েকদিন বিশ্রাম নেবে না তো তাকে দিয়ে কি কাজ করাবো? অমন নিষ্ঠুর মানুষ আমি। ভবেশবাবু ঠোঁট এলিয়ে একটা তাচ্ছিলের হাসি হাসলেন, তারপর পেপার পড়ায় মনোযোগ দিলেন। এদিকে শ্রাবণীকে ঘর থেকে বেরিয়ে আসতে দেরি হচ্ছে দেখে আবার চিৎকার জুড়ে দিল পৃথা দেবী। উপরের ঘরে পিয়ালির বইয়ের শেলফ গোছাতে গিয়ে দেরি হয়ে গেল, তাই শেষমেশ তাড়াহুড়ো করে বাইরে আসতে পৃথা দেবী শ্রাবণীর গালে সপাটে একটা চড় বসিয়ে বলেছিলেন, শুয়ে বসে খাওয়ানোর জন্য এ বাড়িতে তোমায় পুষেছি, তাই না নবাবের বেটি? যা, যে যে কাজগুলো বলেছি তাড়াতাড়ি সেইগুলো সেরে আয়। বজ্জাত মেয়ে কোথাকার, শুধু কাজে ফাঁকি মারার ধান্দা। সকাল সকাল নিজের ব্যাগ প্যাক করে নিয়ে দোতলা থেকে নেমে এলো অভি। দুলালবাবু আর মনোরমা নিজেদের মধ্যে কিছু আলোচনা নিয়ে ব্যস্ত ছিলেন। অভির লাল ফোলা ফোলা চোখ শুকিয়ে আসা চেহারা দেখে মনোরমার বুকের ভিতর ছ্যাদ করে উঠল। হাতে ব্যাগ দেখে খানিক অবাক হয়ে বললেন, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি হোস্টেল ফিরছি। এই তো এলি, আজই ফিরবি? মুখে কিছু না বলে চলে যাচ্ছিস? উপায় নেই মা, আমার সামনেই ফাইনাল এক্সাম, প্রজেক্টের কাজ এখনো বাকি। আর তাছাড়া এই মুহূর্তে আমার এখানে থাকলে দম বন্ধ হয়ে যাবে। সামনেই ফাইনাল পরীক্ষা, তাই মনোযোগটুকু সবটুকু পড়াশোনায় দিতে চাইছি। আমার একটু সময়ের প্রয়োজন। মনোরমা আর দুলালবাবু দুজনেই বুঝলেন ছেলের মানসিক অবস্থা, তাই আর জোর করলেন না। মনোরমার দুচোখ ভরে উঠল জলে। তার এই ভালো ছেলেটার ওপরই যত বিপদ আপদ আসে সব সময়। মনে মনে পিয়ালিকে খুব করে গালি দিতে চাইলেন, কিন্তু পারলেন না। শাস্ত্রে লেখা আছে, কখনো কোনো কিছু এমনি এমনি হয় না, তার পেছনে যুক্তিসঙ্গত কারণ থাকে। আর পাপী কখনো পাপ করে ক্ষমা পায় না, তাকে একদিন না একদিন ঠিকই তার কর্মফল ভোগ করতে হয়। এসব কথা ভেবে কষ্টটা গিলে নিলেন। ঈশ্বরের নিকট বিচার দিয়ে অন্তরাত্মা থেকে গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে হালকা করলেন। তারপর অভির মাথায় হাত বুলিয়ে বললেন, এত সকালে তাও আবার খালি পেটে যাবি? আর একটু দেরি করে গেলে হতো না? তাহলে অন্তত দুটো ভাত খেয়ে। মা চিন্তা করো না, স্টেশন থেকে কিছু একটা খেয়ে নেব। আসছি বাবা, আসছি বলেই বেরিয়ে পড়ল অভি। পেছনে ফেলে রেখে গেল অবাক হয়ে তাকিয়ে থাকা দুজন মানুষকে। যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে 5 নম্বর বিল্ডিং এর 4 তলায় বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমের সামনে সিঁড়ির কাছে একটা মেয়ে হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়তে গেলে আচমকা অভি তার শক্তপোক্ত হাতে বেষ্টনীতে আবদ্ধ করে নিল। উঠতি বয়সের তাগড়া যুবক অভির পেল্লব বাহুর খাঁচায় বন্দি নরম কোমল নারী শরীরটা কেমন যেন তীর করে কাঁপছে। অভির কেমন যেন একটা শিরশিরে অনুভূতি তৈরি হলো পৌরুষ তনুতে। মনে হলো বিদ্যুৎ সংযোগ লেগে তড়িৎ প্রবাহ চলছে সমগ্র কায়ায়। সাথে দৃষ্টিপতিত হলো বাহুতে আবদ্ধ নারীর স্নিগ্ধ কোমল মসৃণ আননে, যার লালচে রঙা লম্বা খোলা চিকুরগুচ্ছ দোল খাচ্ছে প্রবাহমান বাতাসে। সাথে ভেসে আসছে একটা মিষ্টি সুগন্ধ, হালকা ভেজা চুলের সুগন্ধ, সাথে গায়ে লাগানো লেডিস পারফিউমের সুবাস মিলেমিশে অভির পুরুষালী চিত্তে আলোড়ন তুলে দিল। সেকেন্ড কয়েকের মধ্যে স্ক্যান করে নিল টকবকে যুবকটি নিজের বুকে মিশে থাকা নারীর মুখায়বক। গোলাপি ফর্সা মসৃণ ত্বক, চিকন টানা নাসিকা, ঘন পেল্লবে ঘেরা লাইনার টানা,
একজোড়া আঁখি আর কাঁপতে থাকা পাতলা লাল রঙের ঠোঁট আর রোগাটি গড়নের নরম একটা শরীর। মিনিট খানিক গড়াতে অভি মেয়েটাকে সোজা করে দাঁড় করিয়ে দিতেই মেয়েটা রেগে মেগে অভির গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, হেউ, অসভ্য কোথাকার! সুন্দরী মেয়েদের দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে না? মেয়েটির চিৎকারে আশেপাশের ছেলেমেয়েরাও ছুটে সেখানে উপস্থিত হলো। তাদের মধ্যে 3টি ছেলে এগিয়ে এসে অভির পাশে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, হোয়াটস হ্যাপেন ইয়ার? তার আগেই একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে সেখানে দাঁড়ানো প্রতিটা স্টুডেন্ট কেঁপে উঠল। সবে পেছনে তাকাতে দেখতে পেল তাদের সামনে এইচওডিডিআর সায়ন্তন গোস্বামী দাঁড়িয়ে আছে। বিখ্যাত একজন ব্যক্তিত্ব তিনি, দেশ বিদেশ জুড়ে যার সুনাম ছড়ানো। বছর কয়েক আগে কোয়ান্টাম থিওরির উপর লেখা বই নিয়ে এক বিরাট আলোড়ন তৈরি হয়েছিল শিক্ষা মহলে। বিজ্ঞান গবেষণার জগতে নামের শীর্ষ তালিকায় থাকা এই 50 ব্যক্তিটি সৌভাগ্যক্রমে যাদবপুর ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞান বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট। মাথা ভর্তি কাঁচা পাকা চুল, তার কৃষ্ণবর্ণ গায়ের রং, মধ্যম উচ্চতার মানুষটির চোখ দুটো ভীষণ তীক্ষ্ণ। ছেলে মেয়েদের ভিড় ঠেলে এগিয়ে এসে বললেন, কি হচ্ছে এখানে? মেয়েটি অধ্যাপককে দেখে সাহস করে অভিযোগের আঙ্গুল অভির দিকে তুলে বলল, স্যার, এই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে আমাকে... আর বাকিটুকু সবার সামনে বলতে পারল না। স্যার বোধ হয় না বলা কথাটুকু বুঝলেন নতশিরে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে। মেয়েটির দিকে তাকিয়ে বললেন, ইটস ওকে। তোমার কোথাও লাগেনি তো মা? মেয়েটি শির নত অবস্থাতেই মাথা নাড়িয়ে না জানালো। স্যার অভির দিকে তাকিয়ে বললেন, সে সরি টু হার। বাট স্যার, আমি তো ওনাকে পড়ে যাওয়া থেকে বাঁচালাম। ইটস ওকে অভি, মেয়েরা খুবই সেন্সিটিভ হয়, অনাকাঙ্ক্ষিত স্পর্শে তাদের অস্বস্তি হয়। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, রাইট? ঘটনা যাই হোক, সে তোমাকে ব্লেম করেছে, সো সে সরি টু হার। অভি স্যারের কথা শুনে মাথা নিচু করে সম্মতি জানিয়ে বলল। ওকে স্যার। মেয়েটির দিকে এগিয়ে এসে ভদ্র ভাষায় বলল, আই এম সরি মিস। আমার কোনো আচরণ যদি আপনাকে অস্বস্তিতে ফেলে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। বলে সেখান থেকে বেরিয়ে গেল অভি। সাথে সাথে ভিড় হালকা হয়ে এলো। স্যারও মীমাংসা করে বেরিয়ে এলেন। শুধুমাত্র করিডোরে দাঁড়িয়ে রইল অবাক নয়নে চেয়ে থাকা এক রমণী আর তার গুটি কয়েক বান্ধবীরা। আপন ধারা আপন গতিতে প্রবাহিত হচ্ছে সময়ের চাকা। দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটি উষ্ণ সপ্তাহ। তখন সেশনের শুরুটা হয়েছিল গ্রীষ্মের খরতাপে দগ্ধ হয়ে গরমে ঘেমে নে। অভি বরাবরই নারী জাতি থেকে দূরত্ব মেপে চলে, আর সেদিনের পর থেকে তো মেয়েদের থেকে যেন যোজন যোজন দূরত্ব বাড়িয়ে দিল। তাছাড়া একজন রংরূপহীন দরিদ্র পরিবারের ছেলেরা কখনো মেয়েদের পছন্দের তালিকায় স্থান পায় না। এই কথা সর্বকালের সর্বশ্রেষ্ঠতম চিরন্তন সত্য। ক্লাস এসে চুপচাপ ক্লাস করে চলে যেত। না নতুন কারোর সাথে বন্ধুত্ব, আর না ফালতু গল্প গুজব। হোস্টেল আর ইউনিভার্সিটি এই ছিল তার যাতায়াতের পরিধি। অফ পিরিয়ডে লাইব্রেরিতে ছাড়া তাকে আর কোথাও খুঁজে পাওয়া যেত না। যেখানে অন্যান্য ছেলেমেয়েরা নাইট ক্লাব, পার্টি, মস্তি এইসব দিকেই ব্যস্ত থাকতো, ভীষণ একাকী, চুপচাপ এবং সর্বোপরি নিজের দুনিয়ায় ডুবে থাকা ভারী ব্যক্তিত্বের অন্যতম মানুষটি হলো অভি। হঠাৎ একদিনের ঘটনা, ফিজিক্স ডিপার্টমেন্টে অ্যানাউন্স করা হলো যে অল ইন্ডিয়া ফিজিক্স অলিম্পিয়াড সংঘটিত হচ্ছে, যেখানে এমএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাও চান্স পেতে পারে। যে টিম অলিম্পিয়াডে জয়ী হবে সেই টিমের সদস্যদের পড়াশোনার পুরো দায়িত্ব নেবে ইউজিসি, অর্থাৎ এক কথায় যাকে বলে স্কলারশিপ পাওয়া। মৃদুল আর অভি জুটি হিসেবে নাম লেখালো, সিলেক্টেডও হলো। তারপর দেশের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত অলিম্পিয়াডে অংশ নেওয়া সেরা 10টি ইউনিভার্সিটির টপারদের সাথে সম্মুখ সমরে মোট 4টি লেভেল পেরিয়ে ফাইনালে গিয়ে যাদবপুর ইউনিভার্সিটির নাম ইউজিসি এর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে বিজয়ীরা শিরোপা মাথায় পড়ে পা রাখলো ক্যাম্পাস চত্বরে। সেই থেকে অভি আর মৃদুল সারা ইউনিভার্সিটিতে চর্চিতদের তালিকায় উঠে আসা জলজলে একজোড়া তারকা। নিউজ পেপারে হেডলাইন, সবার আইডল। দিন দিন বাড়তে লাগলো ফ্যান ফলোয়ারদের তালিকা। মৃদুল তো প্রবাহমান স্রোতের ধারায় বয়ে চলে গেল সুন্দরীদের পিছু পিছু, কিন্তু অভি চলল স্রোতের বিপরীতে। ক্রমে হয়ে উঠল সুন্দরী মেয়েদের ক্রাশ বয়। ইউনিভার্সিটির বড়লোক বাপের মালদার চকলেট বয় টাইপ ছেলেদের ছেড়ে
লম্বা পেটানো শরীরের বাদামি কৃষ্ণবর্ণের ধারালো মেধাবী গরিব ছেলেটা হয়ে উঠল মেয়েদের স্বপ্ন পুরুষ। এরপর থেকে শুরু হলো দিনরাত মেয়েদের প্রেম নিবেদন। অসংখ্য প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করতে করতে যখন দিন পার করছে অভি, ঠিক তখন সেই মুহূর্তে হৃদয় উদ্যানে বসন্তের শীতলতা মেশানো উষ্ণ ছোঁয়া নিয়ে হাজির হলো সেই রমণী, যাকে সেদিন পড়ে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে সকলের সামনে থাপ্পড় খেতে হয়েছিল।